মেজর ডালিমের দ্বিতীয় সাক্ষাৎকার শুনতে চান তার আগে তিনটি বিষয়। শেখ হাসিনা প্রমাণ করে গিয়েছেন তার লুট, খুন, অন্যায়, অত্যাচার দিয়ে যে 15ই আগস্ট কতটা দরকার ছিল। দেশকে বাকশাল এবং ভারতের আগ্রাসন থেকে রক্ষা করা বাংলাদেশের মানুষের জন্য ছিল একটি কঠিন, ভয়াবহ চ্যালেঞ্জ। শেখ মুজিবের কাছে স্ত্রী অপহরণের বিচার দিয়ে রায় হলো চাকরি থেকে সাসপেন্ড করা। প্রিয় বন্ধুরা, তিনটি বিষয় খুব চ্যালেঞ্জের বিষয়, কঠিন বিষয়। তিনটি বিষয় কি? শেখ হাসিনা মানুষের উপরে, আমাদের উপরে যে অন্যায়, অত্যাচার, খুন করেছেন, আমরা যদি এসব না দেখতাম তাহলে বুঝতাম না শেখ মুজিবকে 15ই আগস্ট বিপ্লবের মাধ্যমে হটানোটা কতটা দরকার ছিল এবং বাকশাল এবং ভারতের আগ্রাসন থেকে মোকাবেলা করার জন্য 15ই আগস্ট খুবই দরকার ছিল। মেজর ডালিম সাহেব শেখ মুজিবের কাছে বিচার দিয়েছিলেন তার স্ত্রীকে অপহরণের বিচার করার জন্য। তিনি বিচার করেছেন কি? মেজর ডালিমকেই চাকরি থেকে সাসপেন্ড করে দিয়েছিলেন এবং প্রতিবাদ করায় আরও 65 অফিসারকে চাকরি থেকে সাসপেন্ড করেন। প্রিয় বন্ধুরা, মেজর ডালিমের দ্বিতীয় সাক্ষাৎকার আপনারা কি পড়েছেন? আজকের দৈনিক আমার দেশ মেজর ডালিমের দ্বিতীয় সাক্ষাৎকারটি প্রচার করেছে। কি ছিল সেখানে? কেন শুনবেন সেই সাক্ষাৎকার? এই সাক্ষাৎকারে মোট 26টি প্রশ্ন করা হয়েছে আমার দেশ থেকে মেজর ডালিমকে। মেজর ডালিম প্রতিটি প্রশ্নের দুর্দান্ত, দুর্দমনীয় উত্তর দিয়েছেন। তবে এর অধিকাংশই আপনারা জানেন, একটির উত্তর আপনারা জানেন না। 15ই আগস্টের পর 3রা নভেম্বর অর্থাৎ 7ই নভেম্বর আগে তারা দেশ ছেড়ে কেন পালিয়েছিলেন? এই প্রশ্নটি করা হয়েছিল সবার শেষে। এই কারণে আমরা এই প্রশ্নটির উত্তর দিব সবার শেষে। এর আগে আমরা মেজর ডালিমের ব্যাপারে জানি। মেজর ডালিম পাকিস্তান থেকে পালিয়ে আসে প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে অফিসিয়ালি জয়েন করেন। তিনি প্রথম। যারা পাকিস্তান থেকে চাকরিরত অবস্থায় পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি হলেন তাদের মধ্যে অফিসিয়ালি প্রথম। এবং মুক্তিযুদ্ধে তিনি বীরত্বপূর্ণ অবদানের জন্য জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম অর্জন করেন, যেটা জিয়াউর রহমানও এই খেতাবটি পেয়েছিলেন। এবং তিনি ছিলেন মূলত মাত্র 17 বছর বয়সে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন। তারপরে একটি ভয়ানক গোলার আঘাত এবং বন্দুকের আঘাতে তিনি 69-এর যুদ্ধে, অর্থাৎ আমাদের স্বাধীনতার আগে ভারতের সাথে যেই ভয়াবহ যুদ্ধ হয়েছিল, সেখানেও তিনি বীরত্বপূর্ণ অবদান রাখেন। এবং তখন তার বয়স মাত্র 19 বছর। সেখানে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে তার কানের হেয়ারিং অবস্থা কিছুটা কমে যায় এবং বিমান বাহিনীতে চাকরি করার জন্য যেই মাত্রার হেয়ারিং পাওয়ার থাকার কথা, সেই মাত্রা থেকে তার হেয়ারিংয়ের পাওয়ারটা কমে যায়। তখন তাকে সেনাবাহিনীতে ন্যস্ত করা হয় 1965 সালে। এরপর দেখেন 24 বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং 1946 সালের 2রা ফেব্রুয়ারি মেজর ডালিম জন্মগ্রহণ করেন ঢাকায়। 1963 সালে যোগ দেন আর 1965 সালে তিনি বিমান বাহিনী থেকে, সেনাবাহিনী থেকে তাকে ন্যস্ত করা হয় এবং 29 বছর বয়সে বাংলাদেশের বিশ্বখ্যাত এই বিপ্লবটি তিনি করেন। কোন বিপ্লব? 15ই আগস্টের বিপ্লবটি করেন। তার স্ত্রী অপহরণের করেছিল গাজীপুরের গভর্নর এক বিয়েতে। নিশ্চয়ই আপনারা এটা শুনেছেন। রমজান কি অথবা কিছু একটা তার নাম। রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিল। তিনি শেখ মুজিবের কাছে এটার বিচার দিয়েছিলেন, স্ত্রী অপহরণের বিচার। সেই বিচার করেছে শেখ মুজিব, তাকে চাকরি থেকে সাসপেন্ড করে দিয়েছে। তার জন্য সুপারিশ করার কারণে আরও 57 অফিসারকে সাসপেন্ড করে দিয়েছে। ঠিক 2008 সালে শেখ হাসিনা 57 জন সেনা অফিসারকে মেরে এর একটি খেলনা প্রতিশোধ গ্রহণ করেন। এখন এই যে তাকে যে আরও 24টি প্রশ্ন করা হয়েছিল, সেগুলো কি? তার বাবা শামসুল হক জিয়াউর রহমানের সংসদের এমপি ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে এমপি বানিয়েছিল। তার নাম ছিল শামসুল হক
আর ওনার নাম, বাবার নাম ছিল শামসুল হক আর ওনার নাম শরীফুল হক। ডালিম কিন্তু আসলে তার সার্টিফিকেটের নাম না। এটা হলো তিনি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন, তার দাদি তাকে ডালিম ডাকতো বিদায় তার নাম ডালিম হয়ে গিয়েছে। এখন সেই নামে তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি পেয়েছেন। যাই হোক, তার বাবা বিএনপির এমপি ছিলেন শামসুল হক। এরপরে তিনি সেনাবাহিনীতে, ভারত থেকে পালিয়ে এসে সেনাবাহিনীতে যোগ দেয়া অফিসিয়ালি প্রথম ব্যক্তি, খেতাবপ্রাপ্ত একজন বড় মুক্তিযোদ্ধা। শেখ মুজিবের সরকারই তাকে খেতাব দিয়েছিল এবং তিনি পাকিস্তান থেকে পালিয়ে আফগানিস্তান হয়ে, নেপাল, ভুটান হয়ে তিনি ভারতে পৌঁছান মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য। সেখান থেকে পালিয়ে আসেন এবং পালানোর পর পরিকল্পনা করেন এবং বাস্তবায়ন করেন কিভাবে কোথায় যাবেন। এভাবেই তিনি, এবং প্রত্যেকটি মুহূর্ত তার ছিল তখন ভয়ঙ্কর আতঙ্কের, কারণ যে কোনো সময় আফগানিস্তান অঞ্চলগুলোতে আপনার পাকিস্তান সেনাবাহিনীর খুব প্রভাব ছিল, যে কোনো সময় ধরা খেয়ে যাওয়ার ভয়ঙ্কর ভয় ছিল। এবং সেগুলো পেরিয়ে শেষ পর্যন্ত তারা ভারতে পৌঁছান এবং মুক্তিযুদ্ধে রিপোর্ট করেন নিজের নামে এবং মরুভূমি পেরিয়ে ভারতে আগ্রায় পৌঁছান। এরপরে অফিসিয়ালি যোগ দেন ভারতে। তখনই তারা বুঝতে পারেন, যোগ দেওয়ার কিছুদিন পরেই বুঝতে পারেন স্বাধীনতা কিছু না, আসলে সেখানে একটি ষড়যন্ত্র হচ্ছে পাকিস্তান ভেঙে দুর্বল করার জন্য। এটাকে করদ রাজ্য হিসাবে ভবিষ্যতে রাখা হবে। এই তাদের স্বপ্ন ভঙ্গ হয় প্রথমবারের মতো। এবং নেপথ্যে ছিল আরও অনেকগুলো বিষয়, সাবজেক্ট বাংলাদেশ নিয়ে তাদের পরিকল্পনা। তিনি যখন জানতে পারেন, তিনি তো আর অন্য মুক্তিযোদ্ধার মতো ছিলেন না। ধরেন যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তারা ছিল নেতৃত্ব নিয়ে চরম ব্যস্ত, আর যারা সরাসরি যুদ্ধ করেছেন, কামার কুমার দেহ সাধারণ মুসলমান না বুঝে মুক্তিযুদ্ধে গিয়েছেন, তারা তো যান জীবনের ভয়, ট্রেনিং, খাবার স্বল্পতা, চিকিৎসা এসব নিয়ে ব্যস্ত ছিলেন। আর মেজর ডালিম ছিলেন একদিক দিয়ে শিক্ষিত, আরেক দিক দিয়ে ছিলেন মিড লেভেলের মানুষ। হ্যাঁ, বা ধরেন মেজর বা ক্যাপ্টেন হয়েছে, সিনিয়র ক্যাপ্টেন এরকম হয়েছেন, বা মেজর হবেন এরকম একটা পজিশন ছিল। তাদের ভাবনার অনেক সুযোগ ছিল। এই কারণে তার চোখের সামনে পড়ে যায় যে ভারত আসলে ষড়যন্ত্রটা কি করছে। সেখানেই তিনি, তার স্ত্রী যখন, এরপরে তো দেশ স্বাধীন হয়, এই স্বাধীন দেশেই তার স্ত্রী অপহরণ হয়, এই দেশে দুর্ভিক্ষ হয়, এদেশের অর্থ সম্পদ লুট করে নিয়ে যায় ভারত, তার স্ত্রীকেও অপহরণ করে এই মুজিবের সৈনিকেরা। তখন তিনি তাকেও অপহরণ সেখানে নিয়ে যায়। তিনি মুজিবকে বিচার দেন, এটার বিচার করার জন্য তিনি শেখ মুজিবকে বলেন। শেখ মুজিব তখন এটার বিচার করবেন বলে কিছুদিন পরে তাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেয়। তার জন্য কিছু লোক সুপারিশ করেছিল, তাদেরকেও তিনি সাসপেন্ড করে দেন। এই ছিল শেখ মুজিবের বিচার। এই ভয়ঙ্কর ধর্ষণ, খুন, নির্যাতন এসবের কথা কিন্তু মিডিয়াতে নাই। আমাদের দেশের মিডিয়া, আওয়ামীপন্থী মিডিয়াগুলো বানিয়ে বানিয়ে ইতিহাস প্রচার করেছে। 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা-বোন ইজ্জত হারিয়েছে, এগুলো মিথ্যা কথা, মেজর ডালিম নিজেই বলেছেন। অথচ শেখ মুজিবের সময় যে দুর্ভিক্ষ হয়েছে, সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে, সেনা অফিসারদেরকে কামলার মতো খাটিয়েছে, খেতে গোত্রে নামিয়ে, এসব কিন্তু আমাদের দেশের মিডিয়া বলে না। এই ছিল আসল ইতিহাস। এসবে তাকে প্রশ্ন করা হয়েছিল, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে না বললেও বলতে হয়, সেটা হলো এই যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে বা সিপাহী জনতার বিপ্লব হয়েছে, সেখানে কি আসলে সিআইএ বা অন্য কোনো দেশের প্রভাব ছিল কিনা। তিনি বলেছেন, যদি অন্য কোনো দেশের প্রভাব থাকতো তাহলে মানুষের অংশগ্রহণ এত স্বতঃস্ফূর্ত হতো না। সিআইএ সাধারণত ষড়যন্ত্র করে জনপ্রিয় সরকারগুলোর বিরুদ্ধে। শেখ মুজিব সরকারের জনপ্রিয়তা তখন ছিল শূন্য। স্বাধীনতার আগে তার জনপ্রিয়তা যতটুকু ছিল, স্বাধীনতার পরে, দুর্ভিক্ষের পরে তার জনপ্রিয়তা মোটেই ছিল না। এই জনপ্রিয়তা হারানোর কারণে ভবিষ্যতের ভয়ে তিনি বাকশাল গঠন করেছিলেন। অর্থাৎ মানুষের চিন্তা, ক্ষুধা, দারিদ্র্য, অনিশ্চয়তা সব কিছুই এই 7ই নভেম্বরের বিপ্লব হয়েছিল, 15ই আগস্টের বিপ্লব হয়েছিল। বর্তমান বিপ্লবের সাথে সেই 7ই নভেম্বরের বিপ্লবের সম্পর্কটা আসলে কি? দুটিই ছিল ভারতের আগ্রাসন বিরোধী, মেজর ডালিম বলেছেন। তবে এদেরকে সতর্ক থাকতে হবে, এটা বলেছেন এখন যারা বিপ্লব করেছে। খালেদ মোশাররফকে কেন বের করে দেয়া হয়েছিল? হ্যাঁ, খালেদ মোশাররফ, দুঃখিত, এই যে কর্নেল তাহের কেন জিয়াউর রহমানকে
শহীদ সেনা ব্যারাক থেকে বের করে নিয়ে আসতে চেয়েছিল। কর্নেল তাহেরের ষড়যন্ত্রমূলক একটি ইচ্ছা ছিল এবং জিয়াউর রহমানকে নিয়ন্ত্রণ করার অভিপ্রায় থেকে, অন্য ষড়যন্ত্র করার ইচ্ছা থেকে, রাজনীতি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য জিয়াউর রহমানকে বের করে আনা হয়েছিল। তখন কর্নেল তাহেরকে ব্যারাক থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর 15ই আগস্টের পর 7ই নভেম্বরের আগে 3 নভেম্বর তারা কেন দেশ ছাড়িয়েছিলেন, শেষ প্রশ্ন। তখন তিনি উত্তরে বলেছেন, খালেদ মোশাররফ পাল্টা বিপ্লব করেছিল 15ই আগস্টের পরে। সেটি ছিল ভারতপন্থী বিপ্লব। তখন যদি তারা যুদ্ধ করত, তিনি উত্তর দিয়েছেন, তাহলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যেত। এ কারণে তাদের সাথে কম্প্রোমাইজ করা হয়েছে। আর একটি তৃপ্তি ছিল যে শেখ মুজিবের তো পতন হয়েছে। এ কারণে খালেদ মোশাররফের বউকে নিয়ে তারা দেশ ছেড়েছেন জিম্মি করে, সম্ভবত, বা এরকম কিছু হতে পারে। শেষ প্রশ্নটি এমনই করা হয়েছিল। প্রিয় বন্ধুরা, এই ছিল মেজর ডালিমের দ্বিতীয় সাক্ষাৎকার। প্রশ্ন, সংক্ষিপ্ত অবজারভেশন এবং ব্যতিক্রম প্রশ্নটির উত্তর। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।